ওয়েলফেয়ার ইফেক্টস অফ ট্যারিফ এন্ড কোটা। সো এই চিত্রটা ভালো করে দেখেন। ফার্স্ট দেখেন যে এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে কি আছে, কোয়ান্টিটি। ভার্টিক্যাল অ্যাক্সিসে কি আছে, প্রাইস। একটা টিপিক্যাল ডিমান্ড সাপ্লাই কার্ভে প্রাইস থাকে কোথায়, ভার্টিক্যাল অ্যাক্সিসে, এন্ড কোয়ান্টিটি থাকে কোথায়, হরাইজন্টাল অ্যাক্সিসে, রাইট? দিস ইজ ডোমেস্টিক ডিমান্ড। ডিমান্ড কার্ভটা কেমন, ডাউনওয়ার্ড স্লোপিং। সো প্রাইস বাড়লে ডিমান্ডটা কি করবে, ফল করবে, আর প্রাইস কমলে ডিমান্ডটা কি হবে, বাড়বে। আর এইটা কেমন, ডোমেস্টিক সাপ্লাই কার্ভ। সো প্রাইস বাড়লে ডোমেস্টিক সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে ডোমেস্টিক সাপ্লাই কমবে। যদি ইন্টারন্যাশনাল মার্কেট না থাকতো তাহলে এইটা ইকুইলিব্রিয়াম প্রাইস হতো, এইটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হতো। কিন্তু এখানে ইন্টারন্যাশনাল মার্কেট আছে, যে কারণে যেখানে ডোমেস্টিক ডিমান্ড এন্ড ডোমেস্টিক সাপ্লাই ইন্টারসেক্ট করছে ওইটা প্রাইস না। এই জিনিসটা বুঝলেন কিনা? প্রাইসটা ডিটারমিন হচ্ছে কোথায়, ইন্টারন্যাশনাল মার্কেটে। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইস ওইটাই প্রাইস। ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা কিভাবে ডিটারমিন হচ্ছে, ইন্টারন্যাশনাল ডিমান্ড এন্ড ইন্টারন্যাশনাল সাপ্লাই, নট জাস্ট ডিমান্ড সাপ্লাই ফ্রম কি ওয়ান কান্ট্রি। ওকে, সো লেটস অ্যাসিউম যে এইটা প্রাইস, ইন্টারন্যাশনাল প্রাইস। ওকে, সো ইন্টারন্যাশনাল প্রাইসটা হচ্ছে কোনটা, এই গ্রিন লাইনটা। ওকে, সো কোনো ট্যারিফ নাই মনে করেন, কোনো কোটা নাই। ওকে, আচ্ছা। সো যদি প্রাইসটা এই গ্রিন লাইনটা হয় তাহলে এই প্রাইসে আমার লোকাল প্রডিউসাররা এতটুকু সাপ্লাই করতে রাজি, বিকজ ওই প্রাইসের সাথে ডোমেস্টিক সাপ্লাই কার কোথায় ইন্টারসেক্ট করছে, এখানে। সো আমার ডোমেস্টিক প্রডিউসাররা এতটুকু প্রডিউস করতে রাজি, হুইচ মিনস দিস উইল বি দ্য ডোমেস্টিক প্রোডাকশন। তাহলে ডোমেস্টিক প্রোডাকশন কতটুকু হবে, আনসার হচ্ছে Q1। ওকে, আচ্ছা। যেহেতু প্রাইস অনেক কম, এই প্রাইসে আমার ডোমেস্টিক ডিমান্ড কার্ভটা ইন্টারসেক্ট করেছে এখানে। সো আমার ডোমেস্টিক ডিমান্ডটা হচ্ছে Q4। সো ডোমেস্টিক ডিমান্ড ইজ Q4, domestic production is Q1, Q4 is way above Q1. So difference যেটা Q4 আর Q1 এর মধ্যে যেটা ডিফারেন্স, এইটা হচ্ছে ইম্পোর্ট। মনে থাকবে? সো Q4 আর Q1 এর মধ্যে যে ডিফারেন্স সেটা কি, ইম্পোর্ট। এখন গভর্নমেন্ট চাচ্ছে ইম্পোর্টকে হয়তো কমাতে, ইম্পোর্ট যাতে কমে যায়। ধরেন কোন একটা পার্টিকুলার রিজনে গভর্নমেন্ট ইম্পোর্টকে কমাতে চায়। ইম্পোর্টকে কমানোর জন্য গভর্নমেন্ট বলল যে আমি এতটুকু ট্যারিফ ইম্পোজ করব। সো এই পরিমাণ আমরা কি করব, ট্যারিফ ইম্পোজ করব। সো আমরা যদি এই পরিমাণ ট্যারিফ ইম্পোজ করি তাহলে যখন ট্যারিফ বসানো হবে প্রোডাক্টের প্রাইস কি হবে, বেড়ে যাবে। বিকজ ইনক্লুডিং ট্যারিফ আপনি তো কস্টটা হিসাব করবেন। সো আপনার তখন প্রোডাক্টের প্রাইস হয়ে গেল মনে করেন P1, P2, দিস রেড লাইন। ওকে, তাহলে এখন প্রাইস বেড়ে গেল না? যেহেতু প্রাইস বেড়ে গেল, নাও ডোমেস্টিক প্রডিউসাররা এই প্রাইসে তাদের সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করে এখানে, হুইচ মিনস তারা এখন প্রোডাকশন কি করবে, বেশি করবে। আগে প্রডিউস করতো Q1, এখন প্রডিউস করবে Q2। তাহলে ট্যারিফ ইম্পোজ করার ফলে লোকাল প্রোডাকশন কি হবে, বাড়বে। ট্যারিফ ইম্পোজ করলে লোকাল প্রোডাকশন বাড়বে। যেহেতু প্রাইস বেড়ে গেল, এই প্রাইসের সাথে আমার ডিমান্ড কার্ভটা ইন্টারসেক্ট করে এখানে, আলটিমেটলি আমার কনসাম্পশনটা কমে যাবে বিকজ প্রাইসটা বেড়ে গিয়েছে। সো আমরা কনজিউম করব লেস, আমরা কনজিউম করব Q3, আমরা কনজিউম করব Q3। সো Q3 is my consumption, Q2 is my demand, the difference between Q3 and Q2 এটা হচ্ছে আমার ইম্পোর্ট। সো আগে আমার ইম্পোর্ট হয়তো এতটুকু, এখন আমার ইম্পোর্ট হচ্ছে এতটুকু। সো আমার ইম্পোর্ট কি হলো, কমে গেল। আমার লোকাল ডিমান্ড কি হলো, কমে গেল। সো ট্যারিফ ইম্পোজ করার ফলে প্রাইস বেড়ে গেল, ডিমান্ড কমে গেল, লোকাল প্রোডাকশন বেড়ে গেল, ইম্পোর্ট কমে গেল। বিফোর ট্যারিফ ইম্পোজ করার আগে, ট্যারিফ ইম্পোজ করার আগে গভর্নমেন্ট কোনো রেভিনিউ আর্ন করতো না। ইম্পোর্ট যতটুকু হতো, কোনো ট্যারিফ নাই,
সো জিরো রেভিনিউ মাল্টিপ্লাইড বাই ইম্পোর্ট জিরো। নাও গভর্নমেন্ট এতটুকু ট্যারিফ বসাচ্ছে আর এতটুকু ইম্পোর্ট হচ্ছে, তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এইটা কি গভর্নমেন্টের রেভিনিউ, এইটা কি গভর্নমেন্টের রেভিনিউ। ঠিক আছে? সো তাহলে ট্যারিফ ইম্পোজ করার ফলে গভর্নমেন্টের রেভিনিউটা বেড়ে গেল। ওকে, ফাইন। নাও আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে ওয়েলফেয়ার ইফেক্টটা কি হলো। এটা বোঝার জন্য আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কনজিউমার সারপ্লাস? বুঝি না এমন কেউ আছি? ওকে, ধরেন ফার্স্ট অফ অল আমরা উইদাউট গ্রাফ দেখি। ধরেন আপনি একটা দোকানে গেলেন, একটা দোকানে যে কিছু গুডস কনজিউম করবেন। ওকে, ধরেন 10টা চকলেট কিনবেন। এখন 10টা চকলেটের জন্য আপনি দোকানে যখন গেছেন, ইউ ডোন্ট নো দা প্রাইস, আপনি একটা অ্যাসিউম করে নিচ্ছেন প্রাইস কত হলে আমি কিনবো। প্রাইস আপনার এক্সপেকটেশনের চেয়ে প্রাইস যদি বেশি হয় তাহলে আপনার বাইং কম করবেন, আর যদি কম হয় একটু বেশি করবেন, রাইট? তো আপনি নিজে নিজে একটা মনস্থির করছেন যে এই চকলেটের জন্য আমি ম্যাক্সিমাম কত প্রাইস দিব। তা আপনি চিন্তা করছেন এই 10টা চকলেটের জন্য আমি ম্যাক্সিমাম 30 টাকা করে দিতে চাই। ওকে, না ম্যাক্সিমাম 50 টাকা করে দিতে চাই। ওকে, সো আমি ম্যাক্সিমাম 50 দিতে চাই, তার মানে হচ্ছে 50-এর উপরে যদি প্রাইস হয় তাহলে আমি আর চকলেট কিনবো না। তাহলে আমি 50 টাকা করে যদি 10টা চকলেট কিনি, তাহলে 50 মাল্টিপ্লাইড বাই 10, এই 500 ইজ মাই কাইন্ড অফ ইউটিলিটি এই চকলেট থেকে। সো আমার ইউটিলিটি যদি এরকম হয় যে 500 টাকার, সো আলটিমেটলি আমি দোকানে গেলাম এন্ড দোকানে যেয়ে দেখলাম এই চকলেট গুলো আমি 30 টাকা দরে কিনতে পারছি, এন্ড আমি ডিসাইডেড যে আমি 10টা চকলেটই খাবো, এর বেশি খাবো না। সো 10টা চকলেট আমি 30 টাকা করে কিনতে পারছি। আমাকে যদি দোকানদার আমার মনের কথা জানতো তাহলে প্রাইস বেশি চাইতো। আমাকে 35 টাকা চাইলেও আমি কিনতাম, আমি 40 টাকা চাইলেও আমি কিনতাম, 45 টাকা চাইলেও আমি কিনতাম, 50 টাকা চাইলেও আমি কিনতাম। এর বেশি চাইলে হয়তো কিনতাম না। যেহেতু দোকানদার আমার মনের কথা জানে না, অথবা আমার জন্য আলাদাভাবে প্রাইস ডিসাইড করতে পারতেছে না, যেটা হয়তো আপনার সিএনজি ওয়ালা পারে, যেটা হয়তো আপনার উবার ড্রাইভার পারে, কিন্তু মাস প্রোডাকশনের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে করা যায় না। তো তখন আমি 10টা চকলেট 30 টাকা করে কিনলাম, পে করলাম 300 টাকা, ইউটিলিটি পেলাম 500 টাকা। তাহলে আমার 500 মাইনাস 300, বাকি 200 টাকাকে আমরা বলবো কি কনজিউমার সারপ্লাস। মনে থাকবে? নাও এটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখি। সো আলটিমেটলি এদিকে প্রাইস, এদিকে কোয়ান্টিটি। দিস ইজ ডিমান্ড কার্ভ and this is supply curve. This is price. Okay, so আপনি যখন এই গুডসটা কনজিউম করছেন, সো আলটিমেটলি আপনার টোটাল যে বেনিফিট আপনার ডিমান্ড কার্ভের নিচ থেকে এই পুরো অংশটুকু, এই পুরাটাই হচ্ছে আপনার কি টোটাল বেনিফিট ইউ আর ইউটিলিটি গেটিং। ঠিক আছে? সেই পুরো অংশটা হচ্ছে আপনার কি আপনার টোটাল ইউটিলিটি ইজ লাইক দ্যাট 500 টাকার মতো। এখন আপনি যখন প্রাইস পে করলেন, আপনি প্রাইস পে করলেন কত টাকার? 30 টাকা প্রাইস পে করলেন। আর কনজিউম করলেন কতটুকু? 10টা। সো হোয়াট প্রাইস ইউ পেইড? 10 ইউনিটস, প্রতিটা 30 টাকা করে। সো টোটাল প্রাইস দিলেন আপনি 300 টাকা। আর এইখানে মনে করেন বাকিটুকু যতটুকু আপনি ইউটিলিটি পেলেন, আপনি 300 টাকা দিয়ে ইউটিলিটি পেলেন তো পুরোটা। তো আপনার টোটাল ইউটিলিটি থেকে আপনার টোটাল কস্টটা আপনি কি করবেন? বাদ দিবেন। সো টোটাল বেনিফিট থেকে টোটাল কস্ট বাদ দিলেন। তাহলে এই অংশটুকু, মানে আমরা যদি এই অংশটুকু বাদ দিই, বিকজ দিস ইজ মাই কস্ট, তাহলে আমার এই অংশটুকু, এই ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গলটা ইজ মাই কনজিউমার সারপ্লাস। এটা কি বোঝা যায়? আচ্ছা, এখন কোন কারণে গভর্নমেন্ট প্রাইস বাড়িয়ে দিল, ধরেন প্রাইসটা হলো এইটা, তাহলে এখন আমার কনজিউমার সারপ্লাস কতটুকু হবে?
আমার কনজিউমার সারপ্লাসটা কমে যাবে না, এগুলো কমে যাবে। ওকে, সো এভাবে করে কনজিউমার সারপ্লাস বাড়ে বা কমে বলেন। ঘটনাটা হচ্ছে এরকম, টাকা থাকলেই যে আমি কিনবো ব্যাপারটা এরকম না। আ- হ্যাঁ, সেটা হতে পারে, সেটা তো হতেই পারে। আপনি যখন দেখলেন যে আপনি 50 টাকা করে দিতে রাজি কিন্তু দাম কম 30, তখন আপনি ডিসাইড করলেন যে 10টা না কিনে 15টা কিনলেন। তো তখন আপনার ইউটিলিটি ওই আলটিমেটলি সেভাবে আরো বেড়ে যাবে, কনজিউমার সারপ্লাস আরো বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখেন ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। সো আমি যেভাবে আপনাকে বলেছিলাম যে 10টায় প্রতিটার ইউটিলিটি 50 টাকা করে, সো 50 মাল্টিপ্লাইড বাই 10, যখন আপনি 15টা বা 20টা কনজিউম করবেন তখনও যে আপনার ইউটিলিটি 50টা হবে তা হবে না, বিকজ ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। তার মানে হচ্ছে 10টা চকলেট খাওয়ার পর 11তম চকলেট যখন খাবেন, ইউ ওন্ট গেট দ্য সেম স্যাটিসফ্যাকশন when you get the first chocolate যখন আপনার মুখে ছিল। দিস ইজ কল্ড diminishing marginal utility. As you consume more and more, আপনার এক্সট্রা ইউনিটের ইউটিলিটিটা কি হবে, কমে যাবে। মনে করেন তাকে আমরা মিছিলে ডাকছি, একটা কাচ্চি বিরিয়ানি দিলাম, খুব মজার কাচ্চি বিরিয়ানি দিলাম, সে খেয়ে ইউটিলিটি পাইলো। তারপরে তাকে আমরা আরেক প্লেট কাচ্চি বিরিয়ানি অফার করলাম, উইল শি গেট দ্য সেম ইউটিলিটি? পাবে না। তারপরে যখন থার্ড প্লেট যখন আমরা তাকে অফার করব, একটা পর্যায়ে বলবে আই এম পেইং ইউ ফর নট গিভিং ইট টু মি। সো আলটিমেটলি অ্যাজ ইউ কনজিউম মোর অ্যান্ড মোর, আপনার এক্সট্রা এক্সট্রা ইউনিট কনজিউম করার কারণে যে এক্সট্রা ইউটিলিটিটা পাচ্ছেন ওটাকে আমরা বলছি মার্জিনাল ইউটিলিটি। দ্যাট মার্জিনাল ইউটিলিটি কমে যায় অ্যাজ ইউ কনজিউম মোর অ্যান্ড মোর, যেটাকে বলা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। সো এখন বুঝতে পারছেন ব্যাপারটা? সো আলটিমেটলি তখন আপনি যখন 15টা কনজিউম করবেন, এক্সট্রা 5 এর ইউটিলিটি হয়তো 50 থাকবে না। মেবি এক্সট্রা 5 ইউনিটের ইউটিলিটি 30-এর নিচে দেখেই আপনি আর 30 টাকা করে এক্সট্রা 5 ইউনিট কিনছেন না। গট ইট? ওকে, এখন আমরা চলে আসি আমাদের এই ট্যারিফের আলোচনায়। সো যতক্ষণ পর্যন্ত ট্যারিফ বসানো হয় নাই, খেয়াল করে দেখেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ট্যারিফ বসানো হয় নাই ততক্ষণ পর্যন্ত এই যে ইম্পোজ করার কারণে কনজিউমার সারপ্লাসটা কমে গেল কত। সো আপনি খেয়াল করে দেখেন, যখন ট্যারিফ ইম্পোজ করা হলো তখন তো এইটা আপনার প্রাইস, সেই প্রাইসের উপরে আপনার কনজিউমার সারপ্লাস, হুইচ মিনস আপনার এই অংশটুকু, যেটা এ অংশটুকু, এই এ এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস কমে গেল। এই এ এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস কমে গেল, তার মানে ট্যারিফ ইম্পোজ করার আগে আবার কনজিউমাররা যে পরিমাণ সারপ্লাস পেত, এখন তাদের সারপ্লাসটা কি হলো, কমে গেল। তার মানে কনজিউমাররা কি হলো, ক্ষতিগ্রস্ত হলো ইন টার্মস অফ ইউটিলিটি। আচ্ছা, আগে প্রডিউসার সারপ্লাস কোথায় ছিল খেয়াল করে দেখেন। প্রডিউসার সারপ্লাস সবসময় দেখবেন প্রডিউসাররা যে প্রাইসটা পাচ্ছে আর তার যে সাপ্লাই কার্ভ, সাপ্লাই কার্ভের উপরে, সাপ্লাই কার্ভের উপরে আর প্রাইসের নিচে। সো আগে এই ট্রায়াঙ্গলটা ছিল প্রডিউসার সারপ্লাস। এখন প্রডিউসাররা সারপ্লাস পাচ্ছে কতটুকু, এই যে কনজিউমার সারপ্লাসটা কমে গেল, সেই কনজিউমার সারপ্লাসের এই এ অংশটুকু এখন কার কাছে চলে গেল, প্রডিউসারের কাছে চলে গেল। তার মানে হচ্ছে কনজিউমারদের সারপ্লাস কমে গিয়েছে আর লোকাল প্রডিউসার তাদের সারপ্লাস বেড়ে গিয়েছে, কারণ ট্যারিফ ইম্পোজের ফলে তো প্রাইস বেড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল প্রাইস যেহেতু আগে কম ছিল, এখন ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে ট্যারিফ ইম্পোজ করে আমার যারা কনজিউমার আছে তাদের কস্ট বেড়ে গেল। আমার প্রডিউসারদের তো কস্ট বাড়ে নাই, সো প্রডিউসার এনজয় দ্যাট বেনিফিট। সো প্রডিউসাররা আগের তুলনায় কি হচ্ছে, বেশি সারপ্লাস পাচ্ছে। সো যে সারপ্লাসটুকু কনজিউমারদের কাছ থেকে কমে গেল, সেটা চলে গেল কার কাছে, প্রডিউসারের কাছে। দেখেন, গভর্নমেন্টের কাছেও যাবে। গভর্নমেন্টের কাছে যাচ্ছে কতটুকু, এই রেক্টেঙ্গেলটা, এটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে।
সো আগে কনজিউমাররা দেখেন, খেয়াল করেন এতটুকু কনজিউম করতো। সো কনজিউমার সারপ্লাস আগে এতটুকু ছিল, সরি ফার্স্ট একটু ওইটা একটু মিস্টেক হয়েছে। এই পুরো ট্রায়াঙ্গলটা ছিল কনজিউমার সারপ্লাস, কারণ তারা তো কনজিউম করছিল এতটুকু। সো এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস। ওকে, ওইটা আমি একটু মিস্টেক ছিল। সো যতটুকু তারা কনজিউম করেছে তার উপরে এবং ডিমান্ড কার্ভের নিচে, এই পুরোটা ছিল কি কনজিউমার সারপ্লাস। এখন কনজিউমার সারপ্লাস কতটুকু? এতটুকু কনজিউম করছে এই ট্রায়াঙ্গলটা। সো কনজিউমারদের কনজিউমার সারপ্লাস কমে গেছে এই পুরো অংশটুকু, হুইচ মিনস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই পুরো এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস কনজিউমারদের কাছ থেকে কমে গেছে। এখান থেকে আমরা আইডেন্টিফাই করলাম এ অংশটুকু প্রডিউসারের কাছে চলে গেছে। সো আমরা যখন ওয়েলফেয়ার ইফেক্ট বলি তখন আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি না, যে ওনার ইনকাম ওনার কাছে চলে গেছে, এটা নিয়ে কথা বলি না। আমরা বলি অ্যাজ লং অ্যাজ ওনারা একই এরিয়াতে আছে, সো লোকাল প্রোডাকশন রিমেইন সেম, জিডিপি সেম। ওকে, সো আলটিমেটলি কনজিউমারদের সারপ্লাস কমে গেছে, কিন্তু তার মধ্যে এ অংশটুকু গেছে কার কাছে? প্রডিউসারের কাছে। আর গভর্নমেন্টের কাছে গেছে কতটুকু? সি অংশটুকু। বি আর ডি কোথায় গেল? বি আর ডি যে ইউটিলিটি ছিল ট্রায়াঙ্গল দুইটা, এটা কোথায় গেল? এটাকে আমরা বলি এটা হারায় গেল, ইটস নাই, ভ্যানিশড। সো জিডিপি এফেক্টেড হবে বাই বি এন্ড ডি। এটাকে ইকোনমিক্স এর ভাষায় আমরা বলি ডেড ওয়েট লস। ইকোনমিক্স এর ভাষায় এটাকে আমরা বলি ডেড ওয়েট লস। হ্যাঁ, বি প্লাস ডি, এটা হচ্ছে ডেড ওয়েট লস। বলেন হবে না, মানে এতটুকু এফেক্টেড হবে না। ধরেন এই যে আমি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, এখন যদি আমাকে বলে আমি এই ক্লাস নিয়ে যা পাবো তার 80% ট্যাক্স নিয়ে নিবে গভর্নমেন্ট, তখন কি আর আমার ক্লাসে আসতে ইচ্ছা করবে? করবে না। তো তখন এই ধরেন যে প্রোডাকশনটা হচ্ছে, এখন আমি সার্ভিস প্রোভাইড করছি, আপনিও করছেন, প্রবাবলি কেউ আসবে না। তার মানে এই প্রোডাকশনটা তখন হবে না। ঠিক আছে, সো রেস্ট্রিকশনটা হলে অনেক সময় রেস্ট্রিকশনস আপনার আউটপুটকে কি করে? ইম্প্যাক্ট করে। সো আপনি এমন লেভেলের ট্যারিফ ইম্পোজ করলেন, কনজিউমারও বললে এত প্রাইসে আমরা প্রোডাক্ট কিনবো না, কিনলোই না, তাহলে তো ওই প্রোডাকশনটা যে আগে হইতো এখন সেটাও হচ্ছে না। সো তাতে করে ওই প্রোডাকশনটা হারিয়ে যায়, সো ইট ক্রিয়েটস ডেড ওয়েট লস। বোঝা গেল? এটা চোখে দেখা যায় না, বাট বোঝা যায় আলটিমেটলি। সো এটাকে আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি, বাট ইনটুইটিভলি আপনাকে এটাকে বোঝানো যায়। সো এই ট্যারিফ ইম্পোজ করার ফলে টোটাল কনজিউমার সারপ্লাস ছিল যতটুকু কমলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার মধ্যে এর অংশটুকু কনজিউমারের কাছ থেকে প্রডিউসারের কাছে গেল। সো কনজিউমাররা লুজার হলো, প্রডিউসাররা বেনিফিটেড হলো, গভর্নমেন্ট বেনিফিটেড হলো। আর যতটুকু কেউই পেল না, ওইটা কি? ডেড ওয়েট লস। তো এটা হচ্ছে ওয়েলফেয়ার ইফেক্ট অফ ট্যারিফ। তাহলে ট্যারিফের ফলে কি হয়? ইকোনমিক প্রোডাকশন কমে যায়, রিসোর্সেস প্রপারলি অ্যালোকেটেড হয় না। এই সেম গ্রাফটা ট্যারিফের জন্য যেমন প্রযোজ্য, এইটা কোটার জন্যও প্রযোজ্য। কারণ কোটার ফলেও কি হবে? প্রাইস বেড়ে যাবে, ডিমান্ড কমে যাবে, এই সেম গ্রাফটাই হবে। অনলি পার্থক্য হচ্ছে এই পার্টটুকু। বাট ধরে নেন বা জেনে রাখেন, গভর্নমেন্ট যখন কোটা ইম্পোজ করবে, গভর্নমেন্ট ইম্পোর্টের কারণে লাইসেন্স দিবে, তার এগেইনস্টে গভর্নমেন্ট ফিজ আরোপ করবে। না হলে কাকে লাইসেন্স দিব কাকে লাইসেন্স দিব না, ওটাকেও তো রেগুলেট করাটা ডিফিকাল্ট হবে। সো আলটিমেটলি গভর্নমেন্ট রেভিনিউ ইভেন্চুয়ালি উইল আর্ন। থিওরিতে আমরা বলি গভর্নমেন্ট রেভিনিউ আর্ন হয় না কোটাতে, প্র্যাকটিক্যালি কি হবে? হবে। সো তাহলে ট্যারিফের ইম্প্যাক্ট কি হচ্ছে? ট্যারিফের ইম্প্যাক্ট হলো কনজিউমার্স লুজ আউট বাই পেইং হায়ার প্রাইস। কনজিউমাররা লুজার হচ্ছে, বেশি প্রাইস পে করছে কম্পেয়ার টু হোয়াট দে শুড উইদাউট ট্যারিফ, সো দে আর বিকামিং লুজার। লোকাল প্রডিউসার্স বেনিফিট, কারণ তারা এনজয় করছে হায়ার প্রাইস কম্পেয়ার টু তারা ট্যারিফ ছাড়া যেটা হতো। লোকাল প্রডিউসাররা বেনিফিটেড হচ্ছে, গভর্নমেন্ট গেইনস রেভিনিউ বিকজ অফ দ্য
ট্যারিফ, আর ওভারঅল দ্য টোটাল লসেস টু কনজিউমার্স আর গ্রেটার দেন কনজিউমারের লস, যতটুকু গভর্নমেন্টের কাছে চলে গেল, কতটুকু প্রডিউসারের কাছে চলে গেল, হারিয়ে গেল কোন অংশটুকু, বি আর ডি, এটাকে আমরা বলছি কি নেট লস ইন ইকোনমিক ওয়েলফেয়ার, যেটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ডেড ওয়েট লস। ঠিক আছে?